প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আফ্রিকার সবচেয়ে বৃহত্তম ভূমি পুনরুদ্ধার প্রকল্প সম্পর্কে। এই কাজ শুরু হওয়ার আগে এখানকার মানুষ কেবল বেঁচে থাকার জন্য খাদ্য সহায়তার উপর নির্ভর করত, কিন্তু প্রায় 10 বছর আগে এক বিশাল অনুর্বর ও মৃতপ্রায় ভূমি ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আর আজ সেই জমি থেকেই প্রায় 5 লক্ষ মানুষ নিজেরাই খাবার জোগাড় করতে পারছে। তাহলে প্রশ্ন হলো, এই কাজ কি আফ্রিকা এমনকি সারা পৃথিবীর ক্ষুধা সমস্যা সমাধানের চাবিকাঠি হতে পারে? চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমি এখন যে অঞ্চল নিয়ে আলোচনা করব সেটি পৃথিবীর সবচেয়ে বড় মানবিক সহায়তা সংস্থা, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর সঙ্গেই এই সংস্থাই যুদ্ধক্ষেত্র ও দুর্যোগ ক্ষুধার্ত মানুষের জন্য প্রথম সাড়া দেয়। কিন্তু আমি এখানে এই ভিডিওতে যা দেখাবো তা শুধু জরুরি খাদ্য সহায়তা নয়, বরং ক্ষুধার মূল সমস্যাটাকেই কিভাবে সমাধান করা যায় সেই বিস্ময়কর কাজ। কারণ যখন মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, বাতাসে মাটি উড়ে যায় আর ভূমি মরুভূমিতে পরিণত হয়, তখন মানুষ নিজের খাবার নিজে উৎপাদন করতে পারে না। কিন্তু এখানে আমি যা দেখাবো তা কল্পনাকেও হার মানায়। আফ্রিকা জুড়ে মাটি ও পানির পুনরুদ্ধার এমন এক বিশাল পরিসরে হচ্ছে যা আগে কখনোই কল্পনা করা হয়নি। এটাই আফ্রিকার গ্রেট গ্রিন ওয়াল, এক বিশাল সবুজ দেওয়াল যেখানে গোটা মহাদেশ জুড়ে গাছ লাগানো হচ্ছে সাহারা মরুভূমির অগ্রযাত্রা ঠেকাতে। কিন্তু বিষয়টা হলো, আমি যে জায়গাগুলোর কথা আলোচনা করব সেগুলোতে সাধারণ মানুষের যাওয়া সহজ ব্যাপার নয়। প্রবেশ অধিকার খুব কড়াভাবে নিয়ন্ত্রিত। তবে বিশ্ব খাদ্য কর্মসূচি পৃথিবীর যেখানেই ক্ষুধা আছে সেখানেই কাজ করে। তাই তারা এই অভিযান সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়, যে গল্প কেউই জানে না। বন্ধুরা, এই কাহিনীটি আমি 4টি পর্বের সিরিজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা আলোচনা করব আফ্রিকার নাইজার দেশ সম্পর্কে। প্রায় 5 বর্গমাইল এলাকা জুড়ে এই ভূমি পুনরুদ্ধার প্রকল্পে 5টি গ্রাম মিলিতভাবে প্রায় 1 লক্ষ গাছ রোপণ করেছে এবং প্রায় 20 টন ঘাসের বীজ বপন করেছে। আমরা চোখের সামনেই যা দেখতে পাচ্ছি, এই মৃতপ্রায় জমি ধীরে ধীরে আবার জীবন্ত হয়ে উঠছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই গাছপালা কি টিকে থাকবে? সবচেয়ে বড় চাবিকাঠি হলো পর্যাপ্ত পানি নিশ্চিত করা। কিন্তু মরুভূমিতে সেটা মোটেই সহজ নয়। এই অঞ্চলে আছে একটি ভয়ঙ্কর সমস্যা যাকে বলা হয় খরা বন্যা চক্র। বছরের প্রায় 9 মাস এখানে কোনো বৃষ্টি হয় না। জমি একেবারে শুকিয়ে ফেটে যায়, আর যখন অবশেষে বৃষ্টি নামে তখন মাটি পানি শোষণ করতে পারে না। ফলে পানি দ্রুত নিচের দিকে গড়িয়ে গিয়ে হঠাৎ বন্যা সৃষ্টি করে। কিন্তু সাহেল অঞ্চলে আমরা এমনই একটি প্রাচীন পানি সংরক্ষণ পদ্ধতি দেখতে পাবো যার নাম হলো হাফ মুন বা অর্ধ চন্দ্রাকৃতি কাঠামো। এই সহজ কাঠামোটির মধ্যে এতটাই সক্ষমতা আছে যে এটি প্রচুর পানি সংরক্ষণ করতে পারে এবং সেই পানি মাটির ভিতরে ধীরে ধীরে শোষিত না হওয়া পর্যন্ত ধরে রাখতে পারে। এই অর্ধ চন্দ্রাকৃতি কাঠামোর অনেক রকম ভিন্ন ভিন্ন ধরন রয়েছে। কোনটি ব্যবহার করা হবে তা নির্ভর করে আপনার চূড়ান্ত লক্ষ্য কী তার উপর। আপনি কি এখানে একটি বন তৈরি করতে চান, নাকি তৃণভূমি, নাকি বাজরা চাষের এলাকা? এছাড়াও মাটি কতটা পানি ধরে রাখতে পারে, কত দ্রুত পানি বের হয়ে যায় সেটাও গুরুত্বপূর্ণ। তবে মূল ধারণাটি হলো, এই হাফ মুন কাঠামোগুলো ঢালের সমান উচ্চতার রেখা বরাবর তৈরি করা হয় এবং এমনভাবে খোঁড়া হয় যাতে ভারী বৃষ্টির সময় ঢাল বেয়ে নেমে আসা পানিকে আটকে দিতে পারে। এই হাফ মুনের ভিতরে ও বাইরে গভীর গর্ত খোঁড়া হয়, যেগুলোকে জাই পিট বলা হয়। এসব গর্তে বাতাসে উড়ে আসা বা পানির সঙ্গে ভেসে আসা জৈব পদার্থ জমা হয় এবং শেষ পর্যন্ত এগুলো বৃষ্টির পানি মাটির গভীরে প্রবেশ করতে সাহায্য করে। অনেক সময় এখানে একটি গাছ লাগানো হয়, সঙ্গে ঘাস ও অন্যান্য বীজও বপন করা হয়, যেগুলো বৃষ্টির সঙ্গে অঙ্কুরিত হয়। পাখি ও বাতাস আরও বীজ এনে দেয়
এবং এই হাফ মুন এলাকাটি ধীরে ধীরে পানি, পুষ্টি উপাদান, গাছপালা ও প্রাণীর এক কেন্দ্রে পরিণত হয়। বাস্তুতন্ত্র বৃদ্ধি পায় এবং জীবন ফিরে আসে। এটি অবিশ্বাস্যভাবে সহজ, কিন্তু বাস্তবে এটি কিভাবে কাজ করে। এই স্থানটি মাত্র 1 বছরের পুরনো, আর এই আরেকটি স্থান একই নকশায় তৈরি হলেও এটি 8 বছরের পুরনো। এখানে সারি সারি হাফ মুন দেখা যায়, যেগুলোর ভিতরে লাগানো গাছগুলো এখন বড় হয়ে উঠছে, যেগুলো ধীরে ধীরে মাটির উপর ছায়ার স্তর তৈরি করতে শুরু করেছে। আমরা ঘাস দেখতে পাই, মাটি ঢাকা পড়েছে এবং এমনকি এখনও এই হাফ মুনগুলোর ভিতরে পানি জমে আছে। এখানে আপনি এই হাফ মুনটি দেখতে পাচ্ছেন, এখনও এর মধ্যে পানি রয়েছে। এই পর্যায়ে আমরা এখনও প্রচুর পানি সংগ্রহ করতে পারছি। এখানে বিভিন্ন স্থানীয় প্রজাতির গাছ ও প্রচুর ঘাস রয়েছে। এগুলো পশুখাদ্য হিসেবেই খুব ভালো। এই ছায়া ও তাপমাত্রা চিকিৎসাবিহীন এলাকার তুলনায় এখানে ইতিমধ্যে 5 থেকে 8 ডিগ্রি কম তাপমাত্রায় রয়েছে। খাদ্য নিরাপত্তা উন্নত করার জন্য এটি অন্যতম সেরা উপায়, কারণ শেষ পর্যন্ত এটি একটি খাদ্যের ভাণ্ডারে পরিণত হচ্ছে। পাশাপাশি এটি সেই জমিকেও পুষ্ট করে যা মানুষকে পুষ্ট করে। আপনি হয়তো ভাবছেন এই পুনরুদ্ধার প্রক্রিয়া কিভাবে খাদ্য তৈরি করে। আসলে যখন জমি পুনরুদ্ধার হয় তখন সেখানে ঘাস জন্মায়, যা গবাদি পশুকে খাওয়ানো হয়। এর অর্থ হলো মানুষ দুধ পান করতে পারে এবং মাংস খেতে পারে। স্থানীয় গাছগুলো পাতা ও ফল উৎপন্ন করতে সাহায্য করে, যেগুলো শক্তপোক্ত উট ও ছাগল খেতে পারে। বিশেষ করে দীর্ঘ শুষ্ক মৌসুমে যখন তারা কাঁটাযুক্ত ডালপালা চড়ে খায়, গাছ ছায়া দেয়, মাটি ধরে রাখে, পানি শোষণ করে এবং গবাদি পশুকে পুষ্ট করে। এ পর্যন্ত যা দেখতে পাচ্ছি তা আশাব্যঞ্জক ছিল, তবে এটি এখনও তুলনামূলকভাবে নতুন একটি এলাকা যা পুরোপুরি বিকশিত হয়নি। তাই আমার মনে প্রশ্ন জাগলো, এমন একটি ব্যবস্থা কি সত্যি ক্ষুধা দূর করার জন্য যথেষ্ট? সত্যটা জানার জন্য চলুন এগিয়ে যাওয়া যাক। আপনি পিছনে যা দেখতে পাচ্ছেন সেটি একসময় ছিল অনুর্বর শক্ত একটি জমি, যেখানে পানি দ্রুত গড়িয়ে চলে যেত, ভিতরে ঢুকতো না। সেখানে কোনো জৈব পদার্থ ছিল না, কোনো গাছ ছিল না, কোনো উদ্ভিদ ছিল না। আর এখন আমরা এই ভূদৃশ্যের একটি নাটকীয় পরিবর্তন দেখতে পাচ্ছি। 7 বছরের স্যাটেলাইট ছবিগুলো দেখলে বোঝা যায় খোলা ও উন্মুক্ত মাটির পরিমাণ সত্যি শূন্যে নেমে এসেছে। এই জমি সম্পূর্ণভাবে আবার পানি ধরে রাখার এবং ফসল উৎপাদনের সক্ষমতা ফিরে পেয়েছে। এই এলাকায় জীববৈচিত্র্য দ্রুত বাড়ছে, আর এর মানে হলো এখানে খাদ্য উৎপাদনের সম্ভাবনা বিশাল। এই বিষয়টি এতটাই পরিষ্কার যে নাইজার সরকার পুরোপুরি এই বিশাল পুনরুদ্ধার প্রকল্পের পক্ষে দাঁড়িয়েছে। নাইজার সরকারের তথ্য অনুযায়ী বোঝা যায় এই পুনরুদ্ধার কাজ কিভাবে শুধু ওই জায়গাতেই নয়, আশেপাশের পুরো অঞ্চলে গভীর প্রভাব ফেলেছে। আমরা সাহারা মরুভূমির একদম প্রান্তের কথা আলোচনা করছি, তাই এখানে সাহারা থেকে আসা প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাস জমিকে দ্রুত শুকিয়ে দেয়। কিন্তু এই এলাকায় গড়ে ওঠা ঘন গাছের ছাউনি সেই শুষ্ক বাতাসের গতি ভেঙে দেয়, আর এর মূল উদ্দেশ্য হলো মরুভূমির বিস্তার আটকানো। নাইজার পৃথিবীর অন্যতম গরম একটি দেশ, কিন্তু এই বনায়িত এলাকাগুলোতে তাপমাত্রা আশেপাশের তুলনায় খুবই কম। শুধু বনের ভিতরেই নয়, বনের প্রান্তেও একটা শীতল প্রভাব দেখা যাচ্ছে। এই প্রকল্পটি এখন এক ধরনের জীববৈচিত্র্যের জাল হয়ে উঠেছে। বাতাসে ভেসে আসা বীজ এখানে পড়ছে, পাখিরা আসছে, তারাও নতুন বীজ নিয়ে আসছে। এখন আমরা 3 মাসের বর্ষাকাল নিয়ে আছি, তাই চারপাশ সবুজ ও কুয়াশায় ঢাকা। প্রাণীরা মোটা তাজা হয়ে ওঠে। কিন্তু এই ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যায় শুকনো মৌসুমে। প্রায় বছরে 9 মাস এখানে শুষ্ক অবস্থা থাকে, তখন সাধারণত কিছুই পাওয়া যায় না। কিন্তু এই বহুবিধ চিরস্থায়ী ফসল ব্যবস্থার কারণে শুকনো মৌসুমেও খাবার সংগ্রহ করা সম্ভব। এখানে এমন গাছপালা জন্মায় যেগুলো রান্নার কাজে লাগে, আবার অনেক গাছ ঔষধি হিসেবে ব্যবহার করা হয়। আমরা সাধারণত গ্রেট গ্রিন ওয়ালকে সাহারা মরুভূমির ঠেকানোর প্রকল্প হিসেবে দেখি, কিন্তু বাস্তবে এটি তার থেকেও অনেক বড় কিছু।
এটি পুরো অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের কাঠামোকে নতুন করে গড়ে তুলেছে। নাইজারে এমন 528টি গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প আছে। এই বড় বড় প্রকল্পগুলোর কারণে পুরো অঞ্চলের পরিবেশ আবার জীবিত হয়ে উঠছে। শুধু এই 800 হেক্টর এলাকাতেই প্রায় 30 লক্ষ ঘনমিটার পানি মাটির ভিতরে ঢুকেছে, যা আগের বয়ে চলে যেত। এর মধ্যে প্রায় 15% পানি গভীর জলাধারে পৌঁছে স্থায়ী পানির স্তর পুনর্গঠন করছে। এর প্রভাবে মানুষের জীবনে সরাসরি দেখা যাচ্ছে। কাছের একটি গ্রামের নতুন সবজি বাগান তৈরি হয়েছে। সময়ের সাথে সাথে পানির স্তর উপরে উঠেছে, ফলে সারা বছর চাষ করা সম্ভব হচ্ছে। এই বাগানটি মাত্র 1.5 হেক্টরের, কিন্তু এমন 9টি বাগান আছে। আগে এখানে পরীক্ষা করা প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জনে অপুষ্টিতে ভুগত। এখন এই বাগানগুলোতে নানা ধরনের পুষ্টিকর সবজি ও ফল উৎপাদন হচ্ছে, যা সরাসরি গ্রামের খাবারে ব্যবহৃত হচ্ছে। এর ফলে শিশু ও প্রাপ্তবয়স্ক সবাইয়ের পুষ্টির উন্নতি হচ্ছে। গত 5 বছরে নাইজারে প্রতি বছর গড়ে ওঠা 30 লক্ষ মানুষ খাদ্য সংকটে ভুগেছে, কিন্তু এই পুনরুদ্ধার প্রকল্পগুলোর কারণে 5 লক্ষ মানুষ দীর্ঘমেয়াদী খাদ্য সহায়তা থেকে বেরিয়ে এসেছে। অর্থাৎ এই 528টি প্রকল্প থেকে 5 লক্ষ মানুষ নিজেরাই আবার খাদ্য উৎপাদন করে বিশ্ব খাদ্য কর্মসূচি ও সরকার গত 10 বছরে প্রায় 3 লক্ষ হেক্টর জমি পুনরুদ্ধার করেছে। এই কাজ করলে শুধু এই জমি নয়, আশেপাশের এলাকাও উপকৃত হয়, কারণ পানি ধরে রাখা ও বাতাস ঠেকানোর প্রভাব ছড়িয়ে পড়ে। 1 হেক্টর জমি পুনরুদ্ধার করলে প্রায় 3 হেক্টর এলাকা উপকার পায়। অর্থাৎ 3 লক্ষ হেক্টর মানে কার্যত 9 লক্ষ হেক্টরের প্রভাব। এই পুরো পথ ধরে হাঁটলে মনে হয় আপনি যেন একটি গ্রেট গ্রিন ওয়ালের ভিতরে দিয়ে হাঁটছেন। এটি মরুভূমিকে বদলে খাদ্য ভাণ্ডারে পরিণত করার সম্ভাবনা। বিশ্ব খাদ্য কর্মসূচি যন্ত্রপাতি, প্রশিক্ষণ, খাবার ও অর্থ দিয়ে এই কাজে সহায়তা করে, যাতে মানুষ কাজ করতে করতে নিজেদের জীবনও স্থিতিশীল রাখতে পারে। কিন্তু সবচেয়ে বড় সাফল্য হলো স্থানীয় মানুষ নিজেরাই যা করে দেখাচ্ছে, সরকার ও জনগণ একসাথে সেই স্বপ্ন বাস্তবায়ন করছে। গ্রেট গ্রিন ওয়াল শুধু মরুভূমির বিরুদ্ধে দেওয়াল নয়, এটি ক্ষুধার বিরুদ্ধে একটি সবুজ দেওয়াল।